হিরণ চট্টোপাধ্যায় আজ বিধানসভা অধিবেশন কক্ষে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন যে স্কচ অ্যাওয়ার্ড নাকি পয়সা দিয়ে কিনেছে রাজ্য সরকার। দেখুন, তথ্য প্রমাণ তো আমি দিয়ে দিয়েছি। ভাউচার নাম্বার 1529 25শে মার্চ 2022 ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন থেকে এই টাকাটা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপ কোম্পানিকে। তাদের যে ফার্ম আছে স্কচ গ্রুপ ফার্ম তাদেরকে দেওয়া হয়েছিল 11,26,000 টাকা। লিখিতভাবে চান তো আমি সিএজি রিপোর্টটা দিয়ে দেবো। সিএজি রিপোর্ট তো বলা, এই তো সিএজি রিপোর্ট, এই সিএজি রিপোর্ট দিয়ে দেবো। কতগুলো ক্ষেত্রে হয়েছে, কতগুলো পুরস্কার, কতগুলো 40টা অ্যাওয়ার্ড পেয়েছে এই যে সিএজি। দেখুন, 11,26,000 টাকা। ভাউচার নাম্বার 1529 25শে ফেব্রুয়ারি 2022, এটা দেখতে পাচ্ছি এখানে। পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড কিনেছে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে তিনি এই অভিযোগ তোলেন বিধানসভায়। বাজেট বক্তৃতার জবাবি ভাষণে এই অভিযোগ তুলে তার দাবি, তথ্য প্রমাণ ছাড়া তিনি কথা বলেন না। স্কচ অ্যাওয়ার্ডের পিছনে মানুষের করের 11,26,000 টাকা ঢেলেছে রাজ্য সরকার। সিএনএর সামনে অভিযোগ তুলেছিলেন হিরণ। 25শে মার্চ 2022 রেজিস্ট্রেশনের নামে টাকা দিয়েছে এবং 40টি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার, দাবি তাঁর। বুধবার সিএনএর কাছেও বিজেপি বিধায়ক তুলে ধরেছিলেন একাধিক তথ্য প্রমাণ। বিধানসভার অন্দরে তোলা এহেন অভিযোগের বিরোধিতায় তার সঙ্গে বচসা বাঁধে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এবার 24 ঘন্টা পেরোতেই বৃহস্পতিবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্যের আনা একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণের কথা উল্লেখ করেন অধ্যক্ষ। এমনকি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়কে 19শে ফেব্রুয়ারি বিধানসভায় তোলা অভিযোগের সপক্ষে নথি জমা দিতে বলেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায় বাজেটের উপর ভাষণ দিতে গিয়ে তিনি পরিষ্কারভাবে জানান যে স্কচ অ্যাওয়ার্ড, সেই স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু রাজ্য সরকার। বিধানসভা অধিবেশন সরগরম এবং তার রেশ কিন্তু আজকেও পড়ল। অর্থাৎ আজ বিধানসভায় হিরণ চট্টোপাধ্যায় সেই প্রসঙ্গ তুলে তার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়। না, সেটা তো বটেই, কারণ উনি কালকে যেটা বলেছেন সেটা সরকারকে মেলাইন করার জন্য একটা স্কচ অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড 22 সালে লক্ষ্মীর ভাণ্ডার একটা অভিনব স্কিম, সেই স্কিমের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি যা বলেছেন তার সেইভাবে আমি বলছি যে এটা নাকি আমরা রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা 11,38,000 টাকা দিয়েছে। অর্থাৎ বলতে চেয়েছেন যে একটা ঘুষ দিয়ে ওই স্কচ অ্যাওয়ার্ডটা পাওয়া হয়েছে। পার্টিসিপেট করার জন্য জুরি, ওখানকার যারা জুরি তারা লিখে পাঠিয়েছে এটা প্যান ইন্ডিয়ান, এটা আমাদের লিখেছে তা না, সব ভারতের যারাই পার্টিসিপেট করতে চাইবে তাদের জন্য যে তোমাদের প্যাভিলিয়ন করতে হবে এবং প্যাভিলিয়নে তোমাদের শোকেস করতে হবে কি বলতে চাইছো, কি দেখাতে চাইছো, এবং তার জন্য একটা টাকা নির্ধারণ করা হয়েছে, সেটা দিতে হবে। সেটা 11.38 লাখ সে টাকাটা দিয়েছে। এটাতে ঘুষ আসলো কোত্থেকে সেটা তো বুঝলাম না। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিততে হয়। আমরাও প্রতিযোগিতায় অংশ নিতে অর্থের বিনিময় রেজিস্ট্রেশন করেছিলাম। এখানে ঘুষের প্রসঙ্গ তুলে বিধানসভাকে বিপথে চালিত করেছেন বিজেপি বিধায়ক, তাই ওর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। তিনি সত্যি বলেছেন, তাই মুখ বন্ধের চেষ্টা, পাল্টা জবাব হিরণের। বিজেপি বিধায়কের পাল্টা হুঁশিয়ারি। বুধবার বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী তাঁর উদ্দেশ্যে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। আমার উচিত চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা। পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে গেলে খুন হতে হয়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়, পশ্চিমবঙ্গে সত্য কথা বললে মানুষের চাকরি যায়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না। প্রিভিলেজ এনেছেন, আমার তো প্রিভিলেজ আনা উচিত ওনার নামে, কারণ আমি কালকে ওনাকে মাননীয়া শ্রদ্ধা প্রতিমন্ত্রী অর্থনৈতিক বিভাগের এত শ্রদ্ধা সহকারে বললাম, দিদি বলে ডাকলাম, যে মাননীয়া শ্রদ্ধা শ্রীমতী চন্দ্রিমা দি বলে ডাকলাম, এত কিছু। উনি তো আমাকে কি বলছিলেন, দিগ্গজ, বেড়ে পাকা, হ্যাঁ এখনও শিক্ষা হয়নি, জ্ঞান হয়নি, হ্যাঁ আমার ছেলের থেকে ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বেড়ে পাকা ভাবো, নিজেকে খুব দিগ্গজ ভাবো, এইসব। তো উনি তো আমাকে আমার স্বাধীনতায় আমাকে ব্যক্তিগতভাবে উনি আক্রমণ করছিলেন।
স্কচ পুরস্কার বিতর্কে বিধানসভার বাজেট অধিবেশনের শেষ লগ্নেও তপ্ত শাসক বিরোধী চর্চা। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার হুঁশিয়ারি দিলেও পাত্তা দিতে নারাজ অর্থ প্রতিমন্ত্রী। বরং বিজেপি বিধায়কই অপশব্দ ব্যবহার করেছেন পাল্টা দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের। স্কচ উত্তাপের আঁচে সরগরম রাজ্য রাজনীতি। অধিকার কি তো আমি আমার ছেলের কথাও কালকে উল্লেখ করেছি, তো আমার ছেলের থেকেও মনে হয় বয়সে ছোট হবে, তো অধিকারগুলো আমরা শেখাই ওদের। তো ও আমার স্বাধিকার ভঙ্গের নোটিশ কি করবে, কিভাবে কি কথা বলেছি, কোনো ভাবের কথা নেই তো। যদি ঘুষ বলে আমাকে আগে অনেক এই যে বললেন খুব সম্মানের সঙ্গে বলেছে, তারপরে কি বলেছে বাজেট যতবার পড়েছি ততবার মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছি। মিথ্যা শব্দটা আনপার্লামেন্টারি, অসংসদীয় ভাষা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। তাহলে আমরা যা আজকে ডিবেটের শুরুতে দেখলাম যে রাজ্য বিধানসভা গত কয়েকদিন ধরে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে এবং রাজ্যের বিরোধী দলনেতার পর আরও এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে এলো এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ। মূলত স্কচ অ্যাওয়ার্ড নিয়ে রীতিমতো উত্তপ্ত এই পরিস্থিতি রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিএনএর কাছে যখন বিস্ফোরক দাবি করছেন হিরণ চট্টোপাধ্যায়, কিন্তু রাজ্যের টাকা দিয়ে পুরস্কার কেনার এই প্রয়োজনীয়তা করছে কেন? মূলত উন্নয়ন যদি সত্যিই রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে পুরস্কারের কী বা প্রয়োজন? কিন্তু যদি অর্থ দিয়ে পুরস্কার কেনা হয়ে থাকে তাহলে সেই অর্থ কোথা থেকেই বা এলো? আর বাজেটে পুরস্কারের জন্য তো কোনো টাকা, কোনো অর্থ বরাদ্দ থাকে না। তবে কি তাহলে অন্য কোনো খাতে এই টাকা পুরস্কার কেনার জন্য অন্তত ব্যবহার হয়েছে? বিভিন্ন মহলে প্রশ্ন। রাজ্যে বাড়ছে যেখানে বেকারের সংখ্যা, নেই চাকরি, নেই কর্মসংস্থান, আসছে না বড় কোনো শিল্প, একের পর এক দুর্নীতিতে যেখানে কাঠগড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনিও জেলে গিয়েছেন। এবং শুধু তাই নয়, কিন্তু তারপরও দেখা গিয়েছে বাংলার এই কালিমাকা মুখ ঢাকতেই কি পুরস্কার কিনতে হচ্ছে রাজ্য সরকারকে? বিভিন্ন মহলে প্রশ্ন। খোদ সিএনএর কাছে বিস্ফোরক দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায় নিজে। মূলত কেনই বিতর্ক, আর এই বিতর্কের আজ এখন কোথায় যায়, কতটা তার উত্তাপ ছড়ায়, আমরা এই নিয়ে আজকে ডিবেটে আলোচনা শুরু করার চেষ্টা করবো। এবং অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র সৌমিক রাহা। সৌমিক, স্বাগত জানাবো আজকের ডিবেটে আলোচনায়। অধ্যাপক বিশ্বজিৎ দাসও রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ দাস, স্বাগত জানাই আজকের ডিবেটের আলোচনায়। সৌমিকের কাছে শুরুতে একটু আসার চেষ্টা করি। সৌমিক, মূলত আমরা দেখলাম যে রাজ্য বিধানসভায় গত কয়েকদিন ধরে নানা ইস্যুতে দেখা গিয়েছে যে যেভাবে অন্তত উত্তপ্ত তার আজ পড়ছে, খোদ বিরোধী দলের নেতা তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এসছে, এবার হিরণ চট্টোপাধ্যায়, সব মিলিয়ে বিধানসভায় এই স্কচ অ্যাওয়ার্ডের উত্তাপ কতটা? প্রথমেই বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন গুণী ব্যক্তি যিনি কিনা ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির থেকে পাস আউট, ইস্ট জর্জিয়ার মতন খ্যাতনামা ইউনিভার্সিটির থেকে পাস আউট ব্যক্তি, যিনি আমাদের রাজ্যের খ্যাতনামা মুখ্যমন্ত্রী, তার মানে সরকারে এই ধরনের স্কচ অ্যাওয়ার্ড, তারপরে আরো রকম বিভিন্ন অ্যাওয়ার্ডের জন্য বিভিন্ন কাজ হবে, এটাই তো স্বাভাবিক। এই জিনিসগুলো মানে রাজ্যের মানুষকে, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের দৈনন্দিন চাওয়া পাওয়া, প্রত্যেকটি চাকরির থেকে আরম্ভ করে মানুষের হাসপাতালে পশুর চিকিৎসা হওয়া থেকে আরম্ভ করে রাত্রিবেলায় যোগ্য চাকরি প্রার্থীরা, আন্দোলনরত চাকরি প্রার্থীরা যখন আন্দোলন করছে, পুলিশ গিয়ে তাদের কামড়ে দিচ্ছে, সেটাও আমাদের মানে এমন একটা রাজ্যের অবস্থা, সেখানে শিক্ষা, স্বাস্থ্য কোনো দপ্তর ঠিকঠাক চলছে না, সেখানে স্কচ অ্যাওয়ার্ডটা তো দরকার। আমরা জানি স্কচ সম্পর্কে, আমরা জানি যে সেক্ষেত্রে কি তাহলে শুধুমাত্র ক্যাগ রিপোর্টই হাতিয়ার? দেখুন, আমার বক্তব্য কি, মমতা মন্ত্রিসভার এর আগে মদন মিত্রের মতন লোকেরা স্কচ সম্পর্কে ভীষণ আগ্রহী ছিল, কিন্তু আজকে স্বাধিকার ভঙ্গের কথা বলছেন মুখ্যমন্ত্রীকে নিজের স্বাধিকার সম্পর্কে মনে করে দিই। আপনি বিধানসভার মধ্যে বলছেন উস্কানিমূলক তথ্য, যে যদি অন্য একটা দল বেরিয়ে পড়ে তাহলে রাস্তায় আপনি ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করার কথা বলছেন।
চাইছেন, সবার আগে স্বাধিকার ভঙ্গ আপনি করছেন। আপনার নিজের অধিকার সম্পর্কে সচেতন হন। আপনি মহাকুম্ভকে বলছেন মৃত্যু কুম্ভ। গোটা বাংলার শুধুমাত্র আপনি হিন্দু সনাতনীদের অপমান করেছেন তা নয়, ভক্ত সমাজ, শ্রদ্ধালু সমাজ, প্রত্যেকের ভাবাবেগ নিয়ে আপনি খেলছেন। আপনি স্বাধিকার ভঙ্গ করছেন না? সেখানে আপনি এই যে টাকাটা, এই টাকাটা আসছে কোত্থেকে, আপনি কোথায় কি করছেন সেটা তো আপনাকে রিপোর্ট দিতে হবে। এটা তো আপনার পৈতৃক সম্পত্তি নয় যে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আপনার বাজেটের মধ্যে এই এক একটা অ্যাওয়ার্ড পিছু আপনার কোথায় কত টাকা দিতে হচ্ছে তার উল্লেখ নেই কেন, আমি সবার প্রথমে জানতে চাই। তার মানে মুখ্যমন্ত্রী ল ইন অর্ডার নিজেই ব্রেক করছেন। এবং রাজ্যের বিধানসভাটা, মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিই, আপনার বাড়ির বৈঠকখানা নয় যে এই ভাবি চুপ করে যা, এই অমুক চুপ করে যা, তুই তুকারি ছাড়া তো উনার মুখের ভাষা নেই। তাই জন্য উনি নিজের স্ববিরোধিতা শুনতেই পারেন না। বিরোধিতা গণতন্ত্রের শব্দ। অধ্যক্ষ হিরণ চট্টোপাধ্যায়কে যে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সেটা এখনো পর্যন্ত তিনি দেখাতে পারলেন না কেন? না না, হিরণ চট্টোপাধ্যায় সঠিক সময়ের মধ্যে তার তিনি ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলেন না, প্রকাশ্যে বলেছেন। তার হাতে নথি রয়েছে, তিনি প্রত্যেকটা, কিন্তু বিধানসভার মধ্যে জমা দেওয়ার সুযোগটা তো দিতে হবে। এ তো রঙ্গতামাশার বিধানসভা, এ তো রঙ্গরসিকতার বিধানসভা, এ তো মানে টোটাল সবাইকে নিয়ে এখানে যা খেলা মুখ্যমন্ত্রী খেলছেন, বিরোধীদের তো কথাই বলতে দিচ্ছেন না। বিরোধীদের কথা বলার ন্যূনতম সুযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিরোধীদের কথা বলার জন্য 50% সময় থাকে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কাদের বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের, অর্থাৎ আশেপাশে যে কটা ওই কৃষ্ণ কল্যাণীর মতন কয়েকটা বিরোধী বিজেপির টিকিটে জিতেছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছড়েছিল, যদিও এখন পুরো বাই ইলেকশন হয়েছে, এরকম কয়েকটা উনার মানে পকেটে রাখা। সবিক সঙ্গে থাকুন, আমি বিশ্বজিতের কাছে একটু আসার চেষ্টা করি। সবিক সঙ্গে থাকুন, আসি এই কথার প্রেক্ষিত ধরে। বিশ্বজিৎ, পরিষ্কার আমরা দেখলাম যে রীতিমতো এই স্কচ অ্যাওয়ার্ড নিয়ে রীতিমতো জল ঘোলা, শুধু তাই না, বিধানসভার অন্দরে বচসা, এবং সব থেকে বড় কথা যে স্বাধিকার ভঙ্গে যে নোটিশ অন্তত দেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যা বিষয় উঠে আসছে, কি বলবেন সামগ্রিক বিষয়? কিন্তু এই পুরস্কার এখনো পর্যন্ত 11 লক্ষের স্কচ। প্রথম কথা যে বিধানসভায় কেউ যে কোনো বিষয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু সেই প্রশ্ন তোলার জন্য উপযুক্ত তথ্য বা ডকুমেন্টস তার দরকার হয়। তুমি জানো যে এই বিষয় নিয়ে এখন রাজনৈতিক বিতর্ক হচ্ছে, স্কচ অ্যাওয়ার্ড। সেই বিষয়ে 2022 সালে যে আরটিআই করা হয় তথ্যের অধিকার আইনে, সেখানে আরটিআই দেখা যায় যে রেজিস্ট্রেশনের জন্য টাকা দেওয়া হয়। এই রেজিস্ট্রেশনের লিগাল যে রেজিস্ট্রেশন ফিস, সেটাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হিরণ বলার চেষ্টা করছেন এটা ঘুষ। যদি এটা ঘুষের টাকা হয় তাহলে ক্যাগ রিপোর্টে এটা আসবে না। দ্বিতীয় কথা, যদি এই একই সঙ্গে যে আরটিআই এর রিপোর্ট এসছে সেখানে দেখানো হয়েছে যে আমরা দুটো কাজ করেছি, মানে একই সঙ্গে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ দুজনেই রেজিস্ট্রেশন ফিজে টাকা দিয়েছে। সুতরাং এক্ষেত্রে যে পয়সা দিয়ে অ্যাওয়ার্ড কেনার যে ন্যারেটিভ ভারতীয় জনতা পার্টি তৈরি করছে, এটা সঠিক নয়। তার কারণ অনেক অ্যাওয়ার্ড রয়েছে সারা পৃথিবীতে যেখানে একটা রেজিস্ট্রেশন ফিস লাগে, যেখানে অন্যভাবে এটাকে ঘুষ বলে না। শুধু এটা নয়, কর্পোরেট হাউসেরও বিভিন্ন অ্যাওয়ার্ড রয়েছে যেখানে রেজিস্ট্রেশন ফি নিয়ে অ্যাপ্লাই করতে হয়। দ্বিতীয় যে জায়গাটা আসবো, যে এটা ভাবমূর্তি নষ্ট করা, অর্থাৎ রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ইস্যু ক্রিয়েট করা হচ্ছে। অবশ্যই হিরণ চট্টোপাধ্যায়কে তার তথ্য প্রমাণ দিতে হবে। বিধানসভা থেকে বলা হয়েছে, তিনি তো বলছেন, বিশ্বজিৎ হিরণ তো বলছেন যে আমার কাছে লিখিতভাবে যদি বলা হয় তাহলে আমি সেই তথ্য প্রমাণ, অবশ্যই ক্যাগ রিপোর্ট নিয়ে তিনি এই কথা বলছেন, সেই তথ্য তিনি সঠিক সময় জমা দেবেন। অবশ্যই তাকে দিতে হবে সেই তথ্য প্রমাণ। তার কারণ এটা মনে রাখতে হবে যে সাধারণত এই যে কথাটা হলো, যে টাকাটা দেওয়া হয়েছে, এই টাকাটা কোথা থেকে দেওয়া হয়েছে, রাজ্য সরকার কোথা থেকে সেই টাকা দিল। এক্ষেত্রে প্রথম আমাদের যেটা মনে রাখার, যে রাজ্য সরকার পরের টাকা দিয়েছে রাজ্য চালানোর জন্য, সেটা ঠিক আছে, কিন্তু এই যে টাকা পৈতৃক সম্পত্তি কিনা, এরকম প্রশ্ন উঠলে রাজ্যের সব মানুষ তো এই প্রশ্ন তুলবে যে 100 দিনের টাকা, আবাসের টাকা কেন্দ্র সরকার যে আটকে রাখছে, এই টাকা কি টাকা?
কেন্দ্র সরকার কি ওই টাকা তৈরি করেছে, নাকি আমাদের রাজ্যের আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা? হ্যাঁ, কেন্দ্রের টাকায় সে যদি সঠিক ব্যবহার না হয়, সেটাকে যদি ব্যবহার না করা হয়, সেটা যদি অন্যভাবে খরচ হয়, কেন্দ্রের তো সেই অধিকার আছে, কেন্দ্রের তো সেই ক্ষমতা আছে সেটা ইন্সপেকশন করা। তার মানে এটা নয় যারা অন্যায় করলো না, যে কজন অন্যায় করলো না তাদেরকে রাজ্য থেকে টাকা তুলে নিয়ে সেই টাকা দেওয়া হলো না। এটা রাজনৈতিক দাদাগিরি ছাড়া কিছু নয়। সুতরাং আমাদের মনে হয় যে বিতর্কটা হচ্ছে, সেই বিতর্কটা রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার একটা সহজ ব্যাপারকে রাজনৈতিক ভাবে দেখা। কারণ রেজিস্ট্রেশন ফিকে যদি কেউ ঘুষ বলে তাহলে সেটা নিয়ে ভাবতে হবে সে আদেও সেই পুরস্কারের ডিটেলস জানে কিনা। এরকম অসংখ্য পুরস্কার আছে যেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। এবং যদি আজকে আমি ধরে নিলাম যে অভিযোগ যদি ইরানের সত্যি হয়, তাহলে তো এটাও সত্যি উত্তরপ্রদেশও রেজিস্ট্রেশন করেছে, আরটিআইতে বলা হয়েছে, এবং উত্তরপ্রদেশ যে রেজিস্ট্রেশন করেছে একই আরটিআই এর উত্তরে সেটা এসছে, তাহলে সেটাও কি ঘুষ দিয়ে উত্তরপ্রদেশ রেজিস্ট্রেশন করলো, নাকি পুরস্কার পেল না বলে উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই অভিযোগটা সত্য নয়? বেশ, বিশ্বজিতার সঙ্গে থাকুন। আমি একটু আবারও সৌমিকের কাছে ফিরি। সৌমিক, পরিষ্কার বলা হচ্ছে যেখানে এই যে 11,26,000 টাকা, সেটা চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও জাস্ট আমরা যে বক্তব্য শোনালাম সেখানেও পরিষ্কার বলছেন যে একটা রেজিস্ট্রেশন চার্জ, সেটাই 11,26,000 টাকা। শুধু তাই নয়, কোনো নথি যেহেতু হিরণ দেখাতে পারছে না, আপাততভাবে এখনো সাবমিট করেনি, সেক্ষেত্রে বিধানসভাকে মিসলিড করা হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে কোয়ারিজ যে কারো থাকতে পারে, অভিযোগ যে কেউ আনতে পারে, এবং সরকার সেই অভিযোগ নিয়ে ইন হাউস বক্তব্য রাখতে বাধ্য। তার কারণ যেটা কথাটা বলা হলো যে 100 দিনের টাকাও কি কেন্দ্র সরকারের পৈতৃক সম্পত্তি, আমরা তো পরিষ্কারভাবে বলছি ওটা আমাদের পৈতৃক সম্পত্তি হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগে টাকা দেবে গৌরী সেন বলে দিয়ে দেওয়াই যেত। কিন্তু আমাদের সরকার গৌরী সেনের সরকারও নয়, আমাদের সরকার কেন্দ্রের সরকারের পৈতৃক সম্পত্তির টাকাও খরচা করছে না। একটা টাকা ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষের, সাধারণ খেটে খাওয়া মানুষের, গামছা পরা পান্তা খাওয়া লোকের ট্যাক্সের টাকা, সেই টাকার প্রত্যেকটার হিসাব দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার ভাবে বলা হয়েছে হিসাব যদি না দেন 1 টাকাও দেব না, জোর গলার সাথে বলছি। এই সরকার, আমাদের সরকার সাধারণ মানুষের ট্যাক্সের উপরে আমাদেরকে সরকার চালাতে হয়, তাদের প্রতি প্রতারণা আমরা করতে পারি না। নরেন্দ্র মোদীর প্রথম কথা ছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, তিনি নিজেও খাচ্ছেন না। আর এই খড়গপুরে বিজেপি বিধায়ককেও নথি জমা দিতে হবে, পারবেন তিনি দিতে? 100% পারবেন, এবং সরকারকে তার ক্লারিফিকেশনটা ঠিকঠাক দিতে পারবেন কিনা সেটা সরকারকে বিবেচনা করতে হবে। সরকার পারবে না। সরকার আজকে সরকারের অর্থ প্রতিমন্ত্রী তার মুখের ভাষা শুনেছেন, তার পরিবারে তার ছেলের বয়স কত জানার জন্য রাজ্যের বিধানসভার ইনহাউস চলে না, তার ছেলের বয়সী কে কি করে বেড়াচ্ছে, এগুলো কলতলার ঝগড়া রাজ্যের বিধানসভার মধ্যে। রাজ্যের দায়িত্বপূর্ণ প্রতিমন্ত্রী, আমি বলবো তার আগের ভাষা সংযত করা উচিত, ইন পার্লামেন্টারিয়ান কথাবার্তা শেখা উচিত। যদি না জানেন তাহলে রাজ্যে অনেক দিগ্গজ বিজেপি নেতা আছে যারা জানে এইগুলো, তাদের কাছে যান, ক্লাস করুন, তারপরে ইনহাউস। বেশ, শ্রমিক একটু সঙ্গে থাকার কথা বলছি। আমি একজনের বক্তব্য শোনাবো, ইতিমধ্যে শিশু সমাজ বিশেষজ্ঞ মূলত বিশ্বনাথ গোস্বামী, তারও আমরা একটা প্রতিক্রিয়া পেয়েছি, একবার শোনাবো। তুলেছে যে এই 11,26,000 টাকা দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে, এবং সেখানে সরকার পক্ষ কনসার্ন অথরিটি বলেছে এটা স্কচ অ্যাওয়ার্ডের জন্য, এবং সেটা কিন্তু সিএজি রিপোর্টে লেখা আছে। তো আমি কালকে শুনলাম সম্ভবত এটা বিধানসভায় তোলা হয়েছিল। তো এই বিষয়টা কিন্তু সর্বৈব সত্য। সমাজ ও আইন গবেষক বিশ্বনাথ বাবুর বক্তব্য আমরা শুনলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যকে টাকা দিয়ে পুরস্কার কেনার প্রয়োজনীয়তা কেন পেতে হচ্ছে, বা এখনো পর্যন্ত যদি হিরণের বক্তব্যের সত্যতা থাকে তাহলে সেই নথিও বিধানসভায় জমা দিতে হবে, অধ্যক্ষের স্পষ্ট নির্দেশ। আর ফেলাম ডিবেটে পরবর্তী আলোচনায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। খড়গপুরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় পরিষ্কার অভিযোগ করছেন যে রাজ্য অর্থের বিনিময়ে এই পুরস্কার কিনছে, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের টাকা দিয়ে এই পুরস্কার কেনার প্রয়োজনীয়তা কেন এবার তৈরি হচ্ছে। আমরা একটু আলোচনায় যাবো, বিশ্বজিতার কাছে আমি একটু আসার চেষ্টা করবো। বিশ্বজিতার যে প্রশ্নটা অন্তত হিরণ তুলছে, কিন্তু বিষয় হচ্ছে যে উন্নয়ন যদি সত্যি রাস্তা দাঁড়িয়ে থাকে তাহলে পুরস্কারের প্রয়োজনীয়তা সেটাই বা কি প্রয়োজন আছে। আর যদি অর্থ দিয়ে পুরস্কার কেনা হয়ে থাকে তাহলে সেই অর্থটা কোথা থেকে আসছে, যদি এটাকে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন একটা চার্জ?
একটু আগে তোমাকে বলছিলাম যে ন্যারেটিভটা বদলে দিচ্ছে, যে বিশ্বনাথ বাবুর সাক্ষাৎকার দেখালো, সেখানে বোঝা গেল যে উনি কিন্তু একবারও ওটা ঘুষের টাকা হিসাবে, পুরস্কার কেনার টাকা হিসাবে দিচ্ছে না, বলছে পুরস্কারের জন্য এই টাকা দেওয়া হয়েছে। তো রেজিস্ট্রি করার জন্য যে টাকাটা দেওয়া হয় সেটা হয়েছে, এবং সেই টাকাটা খালি পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যও দিয়েছে, ইউপিও দিয়েছে। একই আরটিআই এই রেজাল্ট জানা গেছে। আমি এখান থেকে সরে আসছি যে এইটা তো হয়েছে 2022 সালে, এবং তারপরে সে পুরস্কৃত হয়েছে। এতদিন ধরে চুপ করেছিল, তার কারণ এতদিন বিজেপির কাছে বিধানসভায় রাজনৈতিক এজেন্ডা ছিল। আজকে বিজেপির কাছে বিধানসভায় কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। সুতরাং যদি রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা যায় তাহলে এটা ভালো হবে, সেই কারণে আজকে এই বিষয়টা তোলা হলো বিধানসভায়। আর প্রথম কথা যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন, কাদের নাম ধরে ডাকবেন, তার রাজনৈতিক দলের সতীর্থদের, হ্যাঁ শিষ্টাচার আছে, কিন্তু একটা শব্দ ভারতীয় জনতা পার্টির কাছে নেই, সেটা হচ্ছে রাজনৈতিক আন্তরিকতা। উনি প্রত্যেকের সঙ্গে সেই আন্তরিকতায় বিশ্বাস করেন। এবং এবার টাকা দেওয়া, টাকা আটকে রাখার বিষয় বারবার যেটা বলা হচ্ছে, কিন্তু বিশ্বজিৎ, বাজেটে এই পুরস্কারের জন্য তো কোনো টাকা আলাদা করে বরাদ্দ থাকে না, তাহলে অন্য কোনো খাতের টাকা কি পুরস্কার কেনার জন্য যেটা বলা হচ্ছে সেটা কি ব্যবহার করা হচ্ছে? প্রত্যেকটা বাজেটে বিভিন্ন যে খাতে টাকা থাকে, সেখানে মিসলেনিয়াস থাকে, সেখানে অন্যান্য বিষয় থাকে। এক একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট গুলো থেকে টাকা দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট গুলোর নাম আছে, যে ডিপার্টমেন্ট গুলো অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায়, তাদের যে মিসলেনিয়াস ফান্ড আছে সেখান থেকে। এটা তো গোপন করে নয়, চুরি করে নয়, অন্যের নামে তো এই টাকা দেওয়া হয়নি, অন্যের টাকা তো দেওয়া হয়নি। যখনই হিরণ চট্টোপাধ্যায় যে তথ্য জমা দেবেন, সেই তথ্য জমা দিলেই তিনি বুঝতে পারবেন। বেশ, একদম শেষ বেলায় বিশ্বজিৎ, এখান থেকে আমি আসবো, একদম সময়টা প্রায় শেষ। শ্রমিক, এটা তো আছে সরকারে। দেখুন, যে কথাটা বলা হলো রাজনৈতিক আন্তরিকতা, রাজনৈতিক আন্তরিকতা মানে এটা নয় তুই টাকা দিয়েছিস যে তোকে হিসাব দেব, তার প্রত্যুত্তরটা যদি প্রধানমন্ত্রী এভাবে দিতেন, তুই হিসাব দিয়েছিস যে তোকে টাকা দেব, তাহলে এই পরিষ্কার বিষয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো খণ্ডন হচ্ছে। তো সুতরাং যিনি যেই চেয়ারে বসবেন, সেই চেয়ারের সম্মান, তার মর্যাদা তার রাখা উচিত। বিধানসভাটাকে বাড়ির বৈঠকখানা হিসাবে নয়, বিধানসভাটাকে বিধানসভার মতন ব্যবহার করুন মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ব্যবহার করে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালানো যায় সবসময় পাশে ছিল। আজকে আমরা সরকার চালানো নিয়ে রাজনীতি করিনি, যদি করতাম তাহলে সরকারের চারটে পায়া আজকে থাকতো না, এত দেনার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হতো। আজকে কেন্দ্রের একটা সুষ্ঠু সরকার চলছে, তারা চাইছে রাজ্যের মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান সহ তাদের দৈনন্দিন জীবন সরকারটা চালানো। আজকে পাড়ার ঋতু পুজোর জন্য দুদিন পরে হয়তো উনি টাকা দেবেন, দুর্গাপুজোর জন্য। আজকে বেশ একেবারে শ্রমিক, বিশ্বজিৎ, দুজনকেই আমি আপাতভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সময়টাও ফুরিয়ে গিয়েছে। আলোচনা যতটুকু অন্তত এগুলো, সেখান থেকে একটা কথা বোঝা গেল যে চন্দ্রিমা ভট্টাচার্য যতই বলুক না কেন যে হিরণ সপক্ষে কোনো নথি জমা দিতে পারছেন না, তিনি বিধানসভাকে মিসলিড করছেন, অন্যদিকে অধ্যক্ষের স্পষ্ট নির্দেশ যে হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুরে বিজেপি বিধায়ককে অবশ্যই তার বক্তব্যের প্রেক্ষিতে অবশ্যই নথি জমা দিতে হবে। আলোচনা কোন দিকে যায় অবশ্য পরবর্তী ধাপ আমাদের নজর থাকবে। আপাতভাবে দুজনকেই ধন্যবাদ।